দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি একটা নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু এই বিশাল জয়ের পর তাদের সামনে রয়েছে পাহাড় সমান সব চ্যালেঞ্জ। তো আজকের এই বিশ্লেষণে আমরা একটু বোঝার চেষ্টা করব এই ঐতিহাসিক জয়ের পেছনে আসলে কি কি চ্যালেঞ্জ লুকিয়ে আছে, আর বিএনপি কি পারবে এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে জয়ের বিশালতাটা একটু বোঝা যাক। ৩০০টা আসনের মধ্যে ২১০টারও বেশি আসনে জিতে বিএনপি ২/৩ সুপার মেজরিটি পেয়েছে। মানে ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের এক কথায় অবসান। এটা নিঃসন্দেহে জনগণের দেওয়া এক শক্তিশালী ম্যান্ডেট। কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে। দেখুন, নির্বাচনে জেতা তো একটা ব্যাপার, আর দেশ শাসন করা কিন্তু সম্পূর্ণ অন্য একটা জিনিস। এই বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি কি পারবে একটা স্থিতিশীল সরকার উপহার দিতে? আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। সুতরাং আসল গল্পটা শুধু নির্বাচনে জেতার নয়, বরং টিকে থাকার। নতুন এই সরকার কি তার নিজের অতীতের সমস্যাভরা ইতিহাস থেকে বেরিয়ে আসতে পারবে? চলুন দেখি তাদের সামনে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো ঠিক কি কি। এই উক্তিটা কিন্তু পুরো পরিস্থিতিটাকে এক লাইনে বলে দিচ্ছে। এটা দারুণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জনগণের এই উচ্ছ্বাস আর নির্বাচনী বিজয়ই শেষ কথা নয়। আসল পরীক্ষা তো শুরু হবে এখন, যখন তাদের দেশ শাসনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। তো নতুন সরকারের জন্য প্রথম আর সবচেয়ে কঠিন পরীক্ষাটা হলো অর্থনীতি। তারা এমন একটা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে যা বিভিন্ন সূত্র অনুযায়ী বলা যায় একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে আছে। দেখুন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বল জায়গাগুলোর একটা হলো যে কোনো একটা খাতের উপর এর সিঁদুর নির্ভরতা। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫%ই আসে শুধুমাত্র তৈরি পোশাক বা আরএমজি খাত থেকে। ভাবা যায় এই একক নির্ভরতা অর্থনীতিকে যে কতটা ভঙ্গুর করে তুলেছে তা সহজেই বোঝা যায়। আর অবস্থাটা যে কতটা গুরুতর সেটা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। মুদ্রাস্ফীতি ৮.৯%, যা কিনা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস প্রায় অর্ধেকে নেমে এসেছে। আর ব্যাংকিং ব্যবস্থা তো খেলাপি ঋণের ভারে জর্জরিত। এর সাথে আবার যোগ হয়েছে প্রায় ২.৭ মিলিয়ন বেকার স্নাতক। সব মিলিয়ে এটা একটা বহুমুখী সংকট। একদিকে বিএনপি তাদের ইশতেহারে স্বপ্ন দেখাচ্ছে অনেক বড় বড়, যেমন ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ আর বিশাল সব প্রকল্প। আর অন্যদিকে তারা বাস্তবে কি পেয়েছে? আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, খালি হতে থাকা রিজার্ভ আর এমনকি সার্বভৌম খেলাপির ঝুঁকি। এই দুয়ের মধ্যে ভারসাম্য আনাটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতি চ্যালেঞ্জ তো বাইরে থেকে আসছে, কিন্তু এর পরের চ্যালেঞ্জটা আসছে একেবারে ভেতর থেকে। আর সেটা হলো খোদ ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব। এবারের নির্বাচনে জামাতে ইসলামের আশ্চর্যজনক ফল তাদেরকে জোটের এক অপরিহার্য কিং মেকার বা নিয়ন্ত্রক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৭০ থেকে ৭৮টা আসন নিয়ে তারা এখন এমন এক অবস্থানে যে সোজা কথায় তাদের বাদ দিয়ে সরকার চালানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক এখানেই শুরু হচ্ছে আদর্শের সংঘাতটা। একদিকে বিএনপির বাস্তববাদী বাংলাদেশি জাতীয়তাবাদ আর অন্যদিকে জামায়াতের প্যান ইসলামিস্ট মতাদর্শ। শিক্ষা, পারিবারিক আইন আর জাতীয় পরিচয়ের মতো মৌলিক বিষয়গুলোতে তাদের মধ্যে যে বড় মতপার্থক্য তা জোটের জন্য বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এই উদ্বেগটা কিন্তু শুধু রাজনৈতিক মহলে না, দেশের বাইরে থেকেও অনেকে প্রকাশ করছেন। যেমন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলছেন, একটি সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো ধর্মীয় দলের ক্ষমতার কেন্দ্রে থাকাটা ভারসাম্য নষ্ট করতে পারে। এই জোটের ভেতরের গতিপ্রকৃতি নিয়ে যে একটা গভীর উদ্বেগ কাজ করছে তাই উক্তি থেকে স্পষ্ট। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় চ্যালেঞ্জের দিকে। নতুন সরকারকে একটা জটিল রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে নিজেদের পথ খুঁজে বের করতে হবে, যেখানে বিভিন্ন শক্তির এক এক রকম স্বার্থ জড়িত। সবার আগে আসে ভারতের কথা। ঐতিহাসিক অবিশ্বাসের কারণে ভারতের সাথে সম্পর্কটা সবসময় একটু নাজুক।
বিএনপি এখন পানি বণ্টন এবং বাণিজ্যের মতো বিষয়গুলোতে আগের নমনীয় নীতি ছেড়ে আরও দৃঢ় আর সার্বভৌম অবস্থান নিতে চাইছে। অন্যদিকে চীন একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আর কৌশলগত পার্টনার হিসেবে সামনে এসেছে। এখানে বড় সুবিধাটা হল চীন পশ্চিমা দেশগুলোর মতো কঠিন শর্ত ছাড়াই পুঁজি দিতে রাজি। এটা নতুন সরকারের জন্য যেমন একটা স্বস্তির জায়গা, তেমনি অন্যান্য চাপের বিরুদ্ধে একটা রক্ষা কবচ বটে। এরপর আছে রাশিয়া। রাশিয়ার সাথে সম্পর্কটা কিন্তু বেশ লেনদেন ভিত্তিক, মানে প্র্যাগম্যাটিক। সাশ্রয়ী মূল্যের জ্বালানি, ঋণ ব্যবস্থাপনার দক্ষতা আর প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো বাংলাদেশের জরুরি কিছু সমস্যার বাস্তব সমাধান দিতে পারে। আর সবশেষে আসি পশ্চিমা বিশ্বের কথায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। তার একটা সতর্ক অবস্থানে আছে। মানে একদিকে তারা গণতন্ত্রের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছে, কিন্তু অন্যদিকে জামায়াতের সাথে অংশীদারিত্ব নিয়ে তাদের গভীর উদ্বেগও রয়েছে। সুতরাং তাদের সমর্থনটা বেশ শর্ত সাপেক্ষ হবে, এটা বলাই যায়। এই সবগুলো চ্যালেঞ্জ, মানে অর্থনীতি, জোটের ভেতরকার সমস্যা আর ভূ রাজনীতি, এই সব কিছু মিলিয়ে আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আর সেটা হলো, বিএনপি কি তার নিজের অতীতের পুনরাবৃত্তি করতে চলেছে? আমরা যদি বিএনপির আগের সরকারগুলোর দিকে তাকাই, একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু চোখে পড়ে। যেমন ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত ছিল রাজনৈতিক অচলাবস্থা। আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ছিল জোটের ভাঙন এবং শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপ। দেখা যাচ্ছে বিএনপির সরকারগুলো বারবার সংকটের মুখে ভেঙে পড়েছে। প্রশ্ন হল, ২০২৬ সালে এসে কি এই চক্রটা ভাঙবে, নাকি একই ঘটনার পুনরাবৃত্তি হবে? বিশ্লেষকরা এই পতনের ধারাকে কয়েকটা ধাপে ভাগ করেছেন। দেখুন কিভাবে ব্যাপারটা ঘটে। প্রথমে গণসমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ, তারপর এমন এক অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া যা সমাধানের ক্ষমতা তাদের নেই। এরপর জোট সঙ্গীদের স্বার্থের দ্বন্দ্বে ঐক্যের অভাব দেখা দেয়, আর সবশেষে অভ্যন্তরীণ কোন্দল এবং সরকারের পতন। এই প্যাটার্নটা কিন্তু উদ্বেগজনকভাবে পরিচিত। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এই সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই চক্র ভাঙতে পারবে এবং একটা স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে পারবে, নাকি তারা আরেকটি ব্যর্থতার গল্পে পরিণত হবে? এই সিদ্ধান্তটা এখন বিএনপির নেতৃত্ব আর বাংলাদেশের জনগণের হাতে। তারা কোন ভবিষ্যৎ তৈরি করবে সেটা সময়েই বলে দেবে।